সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা বায়োমেট্রিক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। বায়োমেট্রিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্সের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এরপরে বায়োমেট্রিক্সের প্রক্রিয়া এবং কিভাবে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। এবং এখানে অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের বলা হয়েছিল, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল, যে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং আচরণগত বৈশিষ্ট্য। তো শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিতর ফেস, আইরিস ও রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ। এর মধ্যে আমরা আলোচনা করেছি ফিঙ্গারপ্রিন্ট এবং হ্যান্ড জিওমেট্রি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ফেস রিকগনিশন সিস্টেম থেকে। ফেস রিকগনিশন সিস্টেম, ফেস রিকগনিশন সিস্টেম কি? মানুষের মুখমণ্ডল, অর্থাৎ মানুষের প্রত্যেকটা মানুষেরই আমরা যেরকম বাহ্যিক চেহারা দেখে, মুখমণ্ডল দেখে শনাক্ত করতে পারি, চিনতে পারি, তেমনিভাবে সেই যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিনতে পারি, অর্থাৎ নাকের পরিমাপ বা চোখের পরিমাপ, তারপর নাক চোখের ভিতরে যে কৌণিক দূরত্ব, এরকম বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে, ডিজিটালি বিশ্লেষণ করে মানুষকে চেনা যায়, অর্থাৎ ডাটাবেজে। এবং এই ডাটাবেজে এই সিস্টেমগুলো দেওয়া থাকে, ডাটাবেজে তথ্য দেওয়া থাকে, তারপর ডাটাবেজের সাথে তথ্যটা মিলিয়ে সেটাকে ব্যবহার করা হয়। তো আমরা যদি দেখি যে ফেস রিকগনিশন সিস্টেমে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। এক্ষেত্রে ব্যবহারকারীর মুখের চোয়াল ও চিবুকের আকার আকৃতি দেখবা যে চোয়াল এবং চিবুক সবার একরকম থাকে না, কারো ছোট, কারো বড়, কারো উঁচু নিচু এরকম থাকে। চোখের আকার ও অবস্থান, চোখটা কীরকম এবং কোন অবস্থানে অবস্থিত, দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়াল, তারপরে এদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, এই সমস্ত বিষয়গুলো তুলনা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার সিস্টেমই হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম। এখানে যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো একটা মনিটরের মতো। এখানে সামনে তাকালে এই মনিটরটা মূলত একটা স্ক্যানার টাইপের, যে পুরো ফেস বা মুখমণ্ডলটাকে স্ক্যান করে এইভাবে সে বিন্দুগুলা, ডান পাশে যে ছবিটা দেখতেছো, এখানে সিস্টেমটা দেখো যে ক্যাপচারিং, প্রথমে ক্যাপচার করে ছবিটা, তারপর এক্সট্রাক্ট হচ্ছে এই যে ডিজিটালি এগুলো বিশ্লেষণ এক্সট্রাক্ট করে, যে বিন্দুগুলা এক্সট্রাক্ট করে, এরপর কম্পেয়ারিং হচ্ছে ডাটাবেজে যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যের সাথে তুলনা করে, এবং তুলনা করলে যদি ম্যাচ করে তাহলে ম্যাচ হয়ে গেল। এভাবে ফেস রিকগনিশন সিস্টেম কাজ করে। আমরা আরেকটা ছবি দেখতে পারি, এই ছবিটা দেখো যে কিভাবে ফেস রিকগনিশন সিস্টেমটা কাজ করে। দেখো গ্রাফিক্যাল মোডে। তো দ্বিমাত্রিক ফেসিয়াল স্ক্যানারগুলো মুখের জ্যামিতিক গঠন করে, এই যে দেখতেছো এখানে ছবিটা, এখানে লাইন বাই লাইন এগুলো পড়ে এবং ডট বিন্দুগুলো, তো জ্যামিতিক গঠন পড়ে এবং গ্রিডে রেকর্ড শুরু করে। মুখের জ্যামিতিক গঠনটি পয়েন্টে পরিণত হয়, যে বিভিন্ন পয়েন্ট দেখতেছো, বিভিন্ন পয়েন্টে রূপান্তরিত হয়, যা অ্যালগরিদমের সাহায্যে ডেটাবেজে সংরক্ষিত নমুনার সাথে তুলনা করা হয়। তুলনা করলে যদি মিলে যায় তাহলে ম্যাচ হয়ে গেলে পরবর্তী কার্যক্রম যদি সে কোথাও ঢুকতে চায় তো প্রবেশাধিকার দেয়, এরকম কাজ করে। তাহলে এভাবে ফেস রিকগনিশন সিস্টেম কাজ করে। এখন ফেস রিকগনিশন সিস্টেমের সুবিধা কি? এর আগের ফিঙ্গারপ্রিন্টের সুবিধা অসুবিধা ব্যবহার এগুলো দেখছি, হ্যান্ড জিওমেট্রির সুবিধা অসুবিধা ব্যবহার দেখেছি, এগুলো একটু ভালো করে লক্ষ্য করবা, কারণ পরবর্তীতে আমাদের তুলনা করতে হবে যে এই যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলোর মধ্যে কোনগুলা উপযুক্ত, কোনগুলো আমাদের জন্য ভালো, বা কোনগুলো কোনো একটা প্রতিষ্ঠানের জন্য ভালো। তো ফেস রিকগনিশন সিস্টেমের সুবিধাটা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য। কারণ হচ্ছে কি, যে একটা স্ক্যানার যে থাকে মনিটরের মতো, সেই স্ক্যানারের সামনে গিয়ে পুরো মুখমণ্ডলকে প্লেস করলেই সে সহজে তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে। এই পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া যায়। আর অসুবিধার মধ্যে হচ্ছে আলোর পার্থক্যের কারণে জটিলতার সৃষ্টি হয়। এটার বিষয় হচ্ছে যে
যখন স্ক্যানার ফেসটাকে পড়বে, রিড করবে, তখন ফেসের উপর যথেষ্ট পরিমাণে আলো থাকতে হবে। কারণ আলো যদি না থাকে তাহলে সে কৌণিক দূরত্বগুলা, পারস্পরিক দূরত্বগুলো ঠিকমতো পড়তে পারবে না। এই জন্য আলোর পার্থক্য হলে জটিলতার সৃষ্টি হতে পারে। সময়ের সাথে সাথে মুখের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়। এগুলো দেখবা সময়ের সাথে সাথে, মানে বয়সের সাথে সাথে। যে ছোটোকালে দেখবা যে মুখমণ্ডলের চামড়া খুব চকচকে টান টান থাকে, আবার যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মুখমণ্ডল বা চামড়াগুলো কুঁচকে যায়। কুঁচকে হয়ে গেলে তখন মুখমণ্ডলের আকৃতি কিছুটা চেঞ্জ হয়ে যায়, যার ফলে সময়ের সাথে সাথে যে তরুণ বয়সে ফেসের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, বৃদ্ধ বয়সে দেখা যায় কিছুটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। এরপর স্বতন্ত্রতা গ্রান্টিযুক্ত নয়, উদাহরণস্বরূপ অভিন্ন যমজদের ক্ষেত্রে। অর্থাৎ মুখমণ্ডল যে একটা ইউনিক বৈশিষ্ট্য, এটা সব ক্ষেত্রে বলা যাবে না। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে যে অভিন্ন, আইডেন্টিক্যাল টুইনদের ক্ষেত্রে ফেসগুলো দেখতে একই রকম দেখা যায়, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে ডিটেক্ট করতে সমস্যা হতে পারে। কোনো ব্যবহারকারীর মুখ যদি হালকা হাসির মতো বিভিন্ন ভাব প্রকাশ করে, তবে ফলাফলটি প্রভাবিত হতে পারে। কারণ হচ্ছে যদি হালকা হাসির ভাব থাকে তাহলে মুখের যে জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো দূরত্ব, যেমন দুইটা চোখের মধ্যবর্তী দূরত্ব হোক, অথবা চোখ থেকে চিবুকের দূরত্ব, তাদের কৌণিক অবস্থান, কোণগুলা, এগুলো চেঞ্জ হতে পারে। যার ফলে যে হালকা হাসির মতো যদি বিভিন্ন ভাব প্রকাশ করে, তবে ফলাফলটা প্রভাবিত হতে পারে। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? কোনো বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে, যে কোনো একটা রুমের ভিতর যদি আমি ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করতে পারি, কোনো একটা বিল্ডিংয়ের গেটে ব্যবহার করতে পারি, কোনো একটা প্রতিষ্ঠান থাকলে সে প্রতিষ্ঠানে প্রথমে ফেস রিকগনিশনের মাধ্যমে ম্যাচ করে তারপর প্রবেশ করতে হবে। তারপরে কোনো আইডি শনাক্তকরণের ক্ষেত্রে কোনো আইডিতে ছবি দেওয়া থাকে, এরকম বিভিন্ন কাজে ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা যায়। ফেস রিকগনিশনের পরে আমাদের পরবর্তী হচ্ছে আইরিশ রিকগনিশন সিস্টেম। তাহলে আইরিশ আসলে কি? আইরিশটা কি? আমরা যদি এই ছবিটা দেখো, যে এই চিত্রটা হচ্ছে একটা চোখের প্রস্থচ্ছেদ। তাহলে চোখের এই অংশটা হচ্ছে লেন্সের সামনে এই জায়গাটুকু, মূলত এই স্থান থেকে চোখের ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে আলো প্রবেশ করে, লেন্সের উপর আলো প্রবেশ করে, এই ছিদ্রটা হচ্ছে পিউপিল। এবং এই পিউপিলটা মাঝখানে থাকে, চোখের মাঝখানে থাকে, যেমন এই যে দেখতেছো চোখের মাঝখানে থাকে। এবং পিউপিলের চারদিকে, এই যে সামনের দিকে, পিউপিলের সামনের দিকে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আইরিশ। তাহলে এই আইরিশের স্ট্রাকচার, আইরিশের ভিতর যে বিভিন্ন ধরনের নালী থাকে, এদের জ্যামিতিক যে প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নের উপর ভিত্তি করে সে প্যাটার্নটাকে বায়োমেট্রিক সিস্টেমে ব্যবহার করা যায়। এই যেমন এখানে ছবি দেখতেছো, এখানে একটা আইরিশ প্যাটার্নের ছবি দেওয়া আছে। অনেক সময় আবার আইরিশের সাথে এই যে একবারে বাম পাশের ছবিটা রেটিনা, এটা হচ্ছে রেটিনার ভেইন প্যাটার্ন। অর্থাৎ এই যে এখানে হচ্ছে রেটিনা, এখানে যে কতগুলো ভেইন দেখতেছো, এই হচ্ছে রেটিনা। ভেইন হচ্ছে কি? শিরা, রক্তনালী। তাহলে রক্তনালী প্যাটার্নগুলো বিভিন্ন চোখের ক্ষেত্রে বিভিন্ন ধরনের থাকে, সেই প্যাটার্নগুলো দেখে অনেক সময় শনাক্ত করা যায়। সাধারণত আইরিশ প্যাটার্ন দেখে শনাক্ত করা হয়, এবং অনেক সময় রেটিনা প্যাটার্নও ব্যবহার করা হয়। তো আমরা যদি দেখো যে চোখের অক্ষিগোলকের সামনের লেন্সের উপরে অবস্থিত রঙিন পর্দাকে আইরিশ বলা হয়। চোখের মাঝখানে যেটা, চোখের মাঝে গাঢ় গোল অংশটির নাম হচ্ছে পিউপিল বা চোখের মণি, আমরা যেটাকে বলি পিউপিল। এর চারপাশেই আইরিশ অবস্থান করে। তো বায়োমেট্রিক্স, যেটা আমরা তোমাদের এই ছবিটায় বড় করে দেখাচ্ছিলাম, যে বায়োমেট্রিক্স প্রযুক্তিতে এই আইরিশকে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? এই চিত্রটা দেখো, যে এখানে একটা স্ক্যানারের সাহায্যে এই যে চোখের ইমেজ গ্রহণ করা হয়, যে ক্যাপচার্ড ইমেজ, এই যে চোখের
ইমেজটাকে এখানে সংগ্রহ করা হয়। ইমেজটাকে সংগ্রহ করে এরপর ডিটেকশন অফ আইরিশ অ্যান্ড আইলিড, আইরিশটাকে ডিটেক্ট করা হয়। এই যে চিহ্নিত করা দেওয়া আছে, নীল রঙের চিহ্নিত করা আছে আইরিশ এবং আইলিড, এবং এইটাকে এক্সট্রাক্ট আলাদা করে, এক্সট্রাক্টেড আইরিশ এরিয়া, পুরো যে আইরিশ এরিয়া থাকে, যে মাঝখানের এটুকু হচ্ছে চোখের মণি, তার দুপাশে আইরিশ, এইটাই মূলত চোখের কালার বলতে আমরা যেটা বুঝি, যে বাদামি বর্ণের কালার বা কালো বর্ণের, এই কালারটাই হচ্ছে এটা। তারপর আইরিশটাকে এক্সট্রাক্ট করা, এক্সট্রাক্ট করলে এখানে রিমুভাল অফ আইলিড, অর্থাৎ আইরিশের উপর যদি কোনো আইলিডের মানে চোখের পাপড়ি যেটাকে আমরা বলতে পারি, চোখের পাপড়ি, তার কোনো ট্রেস থাকলে সেটাকে রিমুভ করা হয়। তারপর সেটাকে এই যে ডাটা এনকোডিং করা হয়, এটাকে এনকোডিং করা হয়। এনকোডিং করা হলে এরপরে এই যে ডাটাবেজে সংরক্ষিত যে তথ্য, কারণ সব ক্ষেত্রে বলা হয়েছে যে বায়োমেট্রিক্স যতগুলো পদ্ধতি আছে সব ক্ষেত্রেই কিন্তু পূর্বে ডাটাবেজে তথ্য সংরক্ষিত করতে হবে, পরবর্তীতে তার সাথে ম্যাচ করবে। তো এর সাথে যে ডাটা এনকোডিংয়ের সাথে ডাটাবেজের সাথে যে তথ্য থাকবে তার সাথে ম্যাচ করানো হয়। যদি ম্যাচ হয়ে যায় তাহলে অথেন্টিকেশন, অর্থাৎ ম্যাচ হয়ে গেলে এটা কার্যকর, আর ম্যাচ না হলে এটা কার্যকর হবে না। তো এটা সুবিধা হচ্ছে কি, এটি অত্যন্ত নির্ভুল, কারণ দুইটি আইরিশ মিলে যাবার সম্ভাবনা 10 বিলিয়ন লোকের মধ্যে একজন। বুঝতেই পারছো যে সম্ভাবনা কত বেশি। আইরিশ প্যাটার্নটি কোনো ব্যক্তির জীবদ্দশায় একই থাকে বলে এটি অত্যন্ত আদর্শ। একটু আগে তোমাদের যেটা বলছিলাম ফেস রিকগনিশনের ক্ষেত্রে ফেস বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, কিন্তু আইরিশ কারো আইরিশ কখনো চেঞ্জ হবে না, প্যাটার্নটা একই রকম থাকবে। এজন্য এটা একটা আদর্শ হিসেবে ব্যবহার করা যায় এবং শনাক্তকরণে খুবই অল্প সময় লাগে। অসুবিধার মধ্যে হচ্ছে আইরিশ স্ক্যানার ব্যয়বহুল। আইরিশ যে স্ক্যানার ব্যবহার করা হয় স্ক্যানিংয়ে, সে স্ক্যানারটার দাম বেশি, তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়, কারণ এখানে অনেকগুলো তথ্য সংরক্ষণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মেমোরির প্রয়োজন। কোনো ব্যক্তির সঠিক স্ক্যান করার জন্য তার মাথাটি স্থির রাখতে হয়, অর্থাৎ যখন ছবিটা তুলবে তখন তার মাথাটি স্থির রাখতে হবে। যেমন আমরা যদি যখন কোনো ছবি তুলি তখন সাধারণত কি হয়, যে একবারে স্থির হয়ে দাঁড়ায় তারপর ছবি তুলি, যদি নড়াচড়া করি তাহলে কি হবে, ছবির মানটা ভালো হয় না। একই রূপ যে স্ক্যান করার সময় মাথাটা স্থির রাখতে হবে, তা না হলে আইরিশের স্ক্যানটা ঠিকমতো করতে পারবে না, তখন ঠিকমতো রেজাল্ট পাওয়া যাবে না। ব্যবহারের ক্ষেত্রে যে এই সিস্টেমটি পাসপোর্ট ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়। তোমাদের গত ক্লাসেও বলেছিলাম যে বর্তমানে ই পাসপোর্ট হয়ে যাচ্ছে, ই পাসপোর্টে একটা চিপ থাকবে এবং সেখানে তথ্যগুলো থাকবে, তো সহজেই এগুলো পরীক্ষা করা যাবে যে পাসপোর্টধারী ব্যক্তি আসলে আসল কিনা। সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মিলিটারি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতে শনাক্তকরণ কাজে ব্যবহার করা যায়। গুগল তাদের ডেটা সেন্টারে অ্যাক্সেসের জন্য আইরিশ রিকগনিশন সিস্টেম ব্যবহার করে। তোমরা জানো গুগল একটা পৃথিবীতে সবচেয়ে বড় একটা কি বলা যায় প্রতিষ্ঠান বলা যায়। তো সেই প্রতিষ্ঠানে ডাটা সেন্টারে প্রবেশের ক্ষেত্রে যে কে প্রবেশ করবে তাদের প্রবেশাধিকার আইরিশ দ্বারা নিয়ন্ত্রিত। কোনো পাসওয়ার্ড দিলে হবে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট দিলে হবে না। এর পরের টার্মটি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তোমাদের এর আগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নিয়েছি, সেইখানে ডিএনএ সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছিল। সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তাহলে ডিএনএ আবার ফিঙ্গারপ্রিন্ট হয় কিভাবে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট যেরকম ইউনিক একটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক বৈশিষ্ট্য, তেমনি ডিএনএও ইউনিক বৈশিষ্ট্য। তাহলে এটাকে ওই যে ডিএনএ এর স্ট্রাকচারটাকে ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য বলা হয়েছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এবং 1986 সালে ইংল্যান্ডের লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যালেক জেফ্রি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন। এখানেও দেখো যে আইরিশের মতোই যে বিভিন্ন মানুষের ডিএনএ প্রোফাইলে 99.99% মিল থাকলেও এর 0.1% প্রত্যেক মানুষের জন্য অদ্বিতীয়। মানে একবারে পুরো ডিএনএটাই কিন্তু মিলবে না এরকম না, 99% প্রায় 100% মিলতে পারে, কিন্তু 0.1% বা এখানে 0.01% হবে, 0.1% অদ্বিতীয়, এবং এই 0.1% ডিএনএ ম্যাচ করেই শনাক্ত করা হয়। কিভাবে শনাক্ত করা হয় দেখো, এখানে চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, এখানে ডিএনএ স্যাম্পল, এটা একটা ডিএনএ স্যাম্পল, ডিএনএ স্যাম্পলটাকে এক্সট্রাক্ট করা হয়েছে, এক্সট্রাক্ট করে এটাকে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে একটা ক্যাটাগরাইজ করা হয়েছে। এটা বিস্তারিত বলতে গেলে আবার অন্য বড় একটা ক্লাস লাগবে।
তাহলে এটা ইলেকট্রোফোরেসিস করে আলট্রাভায়োলেটে ব্যবহার করে এটা একটা সিস্টেমের মাধ্যমে আসে। সর্বশেষ এক্স রে ফিল্মে দেখলে এখানে যে জেল থাকে, জেলে বিভিন্ন ধরনের ব্যান্ড তৈরি করে, মানে ডিএনএ যে আণবিক ওজন আছে ওয়েট অনুযায়ী একটা জেলে 11 জেলে বিভিন্ন ধরনের ব্যান্ড তৈরি করে। এই ব্যান্ডটাকে যখন এক্স রেতে দেখা হয় তখন এইভাবে দেখা যায় কতগুলো ব্যান্ড। তাহলে যে ডিএনএটাকে এক্সট্রাক্ট করা হয়েছে, যে এখানে দেখো 6টা ব্যান্ড তৈরি করা হয়েছে। তাহলে কিভাবে করা হয়, যেমন দেখো একটা ক্রাইম সিনে, অর্থাৎ কোথাও একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধ সংগঠনের স্থলে, যেমন কারো যদি খুন হয়, তাহলে ক্রাইম সিনে দেখা যায় যে বিভিন্ন ব্যক্তির যে খুন হইলো তার রক্ত থাকে, অথবা তার তো পুরো বডিটাই পাওয়া যায়। তারপর ক্রিমিনাল যারা থাকে অনেক সময় তাদের কিছু না কিছু নমুনা ওখানে পাওয়া যায়। অনেক সময় হয়তো দেখা যায় যে কোনো ছুরি দিয়ে হত্যা করতে গেলে সেই ছুরিটা হয়তো তার নিজের হাতে লেগে রক্ত থাকতে পারে, তার মাথার চুল পড়ে থাকতে পারে। তাহলে একটা দেহের যে কোনো অংশ থেকে ডিএনএ সংগ্রহ করা যায়। তাহলে সেরকম কোনো ডিএনএ সংগ্রহ থাকলে তাহলে প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির মানে ক্রাইম সিনে যে সমস্ত স্যাম্পল পাওয়া যায় সমস্ত স্যাম্পলেরই এভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়। এভাবে এই যে এক্সরের মাধ্যমে এরকম একটা অনেকটা এক্সরে ফিল্ম যেরকম আমরা দেখি এক্সরে ফিল্মের মতো এরকম তৈরি করা হয়। তৈরি করার পরে সবগুলোর ফিল্ম তৈরি করা হয়। তাহলে তৈরি করার পরে হয়তো দেখা গেল যে ওখানে 5 জনের ডিএনএ পাওয়া গেল, অথবা 3 জনের ডিএনএ, অথবা 2 জনের ডিএনএ এভাবে পাওয়া গেল। তখন করা হয় কি, যে যাদেরকে সন্দেহ করা হয় যে খুনের সাথে কারা কারা জড়িত, যেমন সাসপেক্ট 1 প্রথম একজন জড়িত, তাহলে যে জড়িত তার কাছ থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে তাকেও এরকম একটা ব্যান্ড তৈরি করা হয়। তাহলে দেখা গেল যে ক্রাইম সিনে এই ব্যান্ডগুলো পাওয়া গেল, এই ফিল্মটা পাওয়া গেল। তো এই ফিল্মের ব্যান্ডগুলোর সাথে সাসপেক্ট 1-এর ব্যান্ডগুলো কী হয়েছে, ম্যাচিং সবগুলো করছে, 1টা 2টা ম্যাচিং করছে, 3টা 4টা ম্যাচিং করছে, বাকি 2টা ম্যাচিং করে নাই, মানে পুরোপুরি ম্যাচ হয় নাই। তাইলে সাসপেক্ট 1 দোষী হবে না। দ্বিতীয়টায় দেখো এখানেও 1 2 3 4 5টা ম্যাচিং করছে, এখানে ম্যাক্সিমাম 1 2 3 4 5 6 পুরোপুরি ম্যাচিং করছে দেখো। তাহলে সাসপেক্ট 2 হচ্ছে পুরোপুরি ম্যাচিং করছে। তাহলে আমরা এখান থেকে ধরে নেব কি, যে সাসপেক্ট 2ই খুনি। এরকম সাসপেক্ট 3-এর ক্ষেত্রেও দেখা যায় যে সাসপেক্ট 3 মানে আরও কোনো খুনি জড়িত আছে কিনা। তাহলে আরেকজনের যদি ডিএনএ প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রেও দেখো ব্যান্ডগুলো এই যে ক্রাইম সিনের সাথে সব ব্যান্ডগুলো মিলে না, 2-1টা ব্যান্ড মিলে, বাকিগুলো মিলে না। তাহলে এখানে মিলল কার, সাসপেক্ট 2। সাসপেক্ট 2-এর সাথে ক্রাইম সিন থেকে যে ডিএনএ পাওয়া গেল সেই ডিএনএ ম্যাচ করলো, তাহলে সাসপেক্ট 2ই হচ্ছে খুনি। তো এইভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা যায়। তো এই সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে পদ্ধতি কোনো ভুল না থাকলে, অর্থাৎ পদ্ধতি কোনো ভুল কোনটা, যে ব্যান্ড তৈরির যে পদ্ধতি যেটা দেখাইলাম তোমাদের, সেই ব্যান্ড তৈরি পদ্ধতিতে যদি কোনো ভুল না থাকে, এরর না থাকে, ব্যান্ড যদি ঠিকমতো তৈরি হয় তাহলে সফলতার পরিমাণ প্রায় 100%। মানবদেহের যে কোনো অঙ্গ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা যায়, এটা একটা বড় সুবিধা। যে তোমাদের একটু আগে যেটা বললাম, যে কোনো অংশ, মাথার চুল হতে পারে, নখ হতে পারে, রক্ত হতে পারে, চামড়া হতে পারে, এমনকি হাড় হতে পারে, যে কোনো অংশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ব্যবহার করা যায়। অসুবিধার কথা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি ও শনাক্তকরণের জন্য কিছু সময় লাগে, অর্থাৎ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা একটা খুবই সূক্ষ্ম কাজ, খুব আস্তে আস্তে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে করতে হয়, এই জন্য সময় লাগে। আর ডিএনএ প্রোফাইলিং করার সময় পদ্ধতিগত ভুল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ভুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ওই যেটা বললাম যে পদ্ধতিগত যদি ভুল থাকে তাহলে দেখা গেলো যে আমরা সাসপেক্ট 2-এর সাথে মিল পেলাম, হয়তো দেখা গেলো পদ্ধতিগত ভুল থাকলে সাসপেক্ট 3-এর সাথে মিলে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সাসপেক্ট 3-কে দোষী সাব্যস্ত করা হবে। 3 নম্বরে সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়। ওই যে আইডেন্টিক্যাল টুইন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এক হয়। সেক্ষেত্রে এরপরে তুলনামূলক খরচ বেশি। এই ক্ষেত্রে যে পদ্ধতি দেখানো হলো সে পদ্ধতি প্রসেস করতে ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ব্যয় দরকার হয়, তার মানে এটা একটা ব্যয়বহুল পদ্ধতি। তাহলে এগুলো তোমরা খেয়াল রেখো যে কোনগুলো ব্যয়বহুল পদ্ধতি, কোনগুলো স্বল্প ব্যয় পদ্ধতি, এগুলো খেয়াল রাখতে হবে।
তো এগুলোর ব্যবহার, ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার যেটা তোমাদের প্রথমেই দেখাইলাম যে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেউ যদি দাবি করে কোনো শিশুর পিতৃত্ব বা মাতৃত্ব আর কি, পিতা বা মাতা যদি একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে কে শিশুটির আসল পিতা সেটা শনাক্তকরণের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা যায়। বিকৃত শব্দেও শনাক্তকরণে, অর্থাৎ দেখা গেল যে কেউ একটা খুন করে হয়তো পানিতে ফেলে রাখলে সেটা ধীরে ধীরে পচে যখন দুর্গন্ধ বের হলো তখন এটা শনাক্ত করা, তখন কেউ টের পেলো যে একটা মানুষ মারা গেছে। তো সেই শনাক্তকরণে তখন সেই লাশটার কী হবে, লাশটা তো বিকৃত হয়ে যাবে, বিকৃত হলে তাকে চিহ্নিত করা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা যাবে। তোমরা জানো যেমন কয়েক বছর আগে রানা প্লাজায় যে ধ্বংসস্তূপ হয়েছিল সেখানেও কিন্তু এরকম লাশগুলোর শনাক্তকরণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়েছিল। লুপ্তপ্রায় প্রাণীদের বংশবৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়। এখানে দেখো পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে মাদারের ফিঙ্গারপ্রিন্টিং, এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে ম্যান, মানে পিতৃত্ব নির্ণয় কার। তাহলে এখানে দেখো চাইল্ডের যে ব্যান্ডগুলো এই মাদারের সাথে আর এই ম্যানের সাথে মিলবে। যেমন প্রথম ব্যান্ডটা দুইজনের সাথে মিলছে, দ্বিতীয় ব্যান্ডটা মাদারের সাথে মিল আছে, তৃতীয় ব্যান্ডটা মাদারের সাথে মিল নেই, এই ম্যানের সাথে মিল আছে, এইটাও ম্যানের সাথে মিল আছে, এটা মাদারের সাথে মিল আছে। তাহলে দেখো যে প্রায় 50% মাদারের সাথে 50% ম্যানের সাথে এই লোকটার সাথে মিল আছে। তাহলে বুঝতে হবে কি যে এই লোকটাই হচ্ছে ওই শিশুটির পিতা। সর্বশেষ যেটা আমাদের সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন সিস্টেম। ভয়েস রিকগনিশন সিস্টেম আমরা সহজেই দেখো পরিচিত লোকজন যারা থাকে দূর থেকে তাদের কণ্ঠস্বর শুনে বলতে পারি যে এই লোকটা কে। যদি তাকে না দেখি শুধুমাত্র ভয়েস থেকেই আমরা বুঝতে পারি যে পরিচিত কণ্ঠস্বরগুলো থেকে আমরা বুঝতে পারি। অনেক সময় যে গান শুনে আমরা বুঝতে পারি যে গান কে গাইছে, রুনা, লায়লা না সাবিনা ইয়াসমিন। তো এরকমভাবে যে ভয়েসের কণ্ঠস্বরটাকে কি করা যায়, ব্যবহার করা যায়, বায়োমেট্রিক সিস্টেমে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কি করতে হবে যে কণ্ঠটাকে সফটওয়্যারের সাহায্যে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করতে হবে। ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তাকে ডাটাবেজে সংরক্ষণ করা হয়। ডাটাবেজে সংরক্ষণ করে পরবর্তীতে ওই সংরক্ষিত ডাটাবেজের সাথে ওই ভয়েসের তুলনা করে, ডিজিটালি তুলনা করে তারপরে এটাকে শনাক্ত করা হয়। যেমন এই চিত্রটার ক্ষেত্রে দেখো যে ভয়েস যখন সে কথা বলে তখন এটাকে অ্যানালগ অডিও। এই অ্যানালগ অডিওটাকে কি করা হয়েছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, অ্যানালগটাকে ডিজিটালে পরিণত করা হয়েছে। এরপর এই ডিজিটালে পরিণত করার পর এটা প্যাটার্ন রিকগনিশন এবং তাকে ডাটাবেজে রাখা হয়েছে। পরবর্তী এই ডাটাবেজের সাথে তাকে তুলনা করা হবে। তো এর সুবিধাটা কি, ভয়েস রিকগনিশনের সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য শনাক্তকরণ পদ্ধতি। অসুবিধার মধ্যে আছে যে অসুস্থতাজনিত কারণে অনেক সময় ঠান্ডা লাগলে গলা বসে যায়, তখন তার কণ্ঠস্বর চেনা যায় না। তাহলে তখন কেউ যদি এরকম ঠান্ডাজনিত অসুস্থ হয় বা অন্য কোনো কারণে গলার স্বর চেঞ্জ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ভয়েস রিকগনিশন সিস্টেম কাজ করবে না। সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম, কারণ ভয়েসের যে আপ ডাউন বা সেটা অনেক সময় কম বেশি হতে পারে, অনেক সময় সেটা শনাক্তকরণে একটু সমস্যা হয়। কম্পিউটার বা ভয়েস রেকর্ডার ব্যবহার করে কোনো ব্যক্তির ভয়েস নকল করা সহজ, অর্থাৎ এই পদ্ধতি অনিরাপদ। অর্থাৎ আরেকজনের ভয়েস, এগুলো তোমরা অনেক সময় দেখেছো যে একজনের ভয়েস নকল করে আরেকজনে কথা বলতে পারে অথবা গান গাইতে পারে এরকম। তাই সেক্ষেত্রে কেউ যদি কারো ভয়েস নকল করে তাহলে সে ওই তথ্যটা ব্যবহার করতে পারে, তাহলে সেক্ষেত্রে এই জন্য এই পদ্ধতিটা অনিরাপদ। তাহলে এটা আমাদের জন্য আসলে ব্যবহার না করাটাই ভালো, ভয়েস রিকগনিশন সিস্টেমটা ব্যবহার না করা ভালো, যেহেতু অনিরাপদ একটা পদ্ধতি। আর ব্যবহারের ক্ষেত্রে যে বড় ধরনের প্রতিষ্ঠানের সময় উপস্থিতি নির্ণয়ে ভয়েস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করে থাকে। টেলিফোনের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ভয়েস রিকগনিশন সিস্টেম গুরুত্বপূর্ণ কাজ করে। টেলিফোনের মাধ্যমে ভয়েস শনাক্ত করে যে আসলে যে কথা বলতেছে সে জেনুইন ব্যক্তি কিনা, অরিজিনাল ব্যক্তি কিনা, সেটা শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর টেলিকমিউনিকেশন সিস্টেমের নিরাপত্তার ক্ষেত্রে ভয়েসটা ব্যবহার করা হয়, কারণ টেলিকমিউনিকেশন সিস্টেমে ভয়েসটাই হচ্ছে প্রধান। তো এইগুলো হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের
বিভিন্ন বৈশিষ্ট্য বলতে পারো বা উপাদান যেগুলো ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করতে পারি যে সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম। এখানে ছবিতে দেখো যে এটা একটা প্যাডের মতো, এই প্যাডে একজন সিগনেচার করতেছে। তো এই সিগনেচার যখন করা হয়, একটা কলম দিয়ে যখন সিগনেচার করা হয়, কলমটা আবার স্পেশাল কলম থাকে, প্যাডটা স্পেশাল ওইভাবে সফটওয়্যারে তারা তৈরি করা হয়। তো যখন সে সিগনেচার করে তখন ওটার উপর বিভিন্ন হারে প্রেশার দেয়, তার লেখার গতি, সিগনেচারের গতি একটা সুনির্দিষ্ট গতি থাকে। তাহলে এই লেখার গতি, কতটুকু সময় সে সিগনেচার করলো, কতটুকু প্রেশার দিল, এই সমস্ত বৈশিষ্ট্যটাকে বায়োমেট্রিক সিস্টেমে কাজে লাগানো যায়। এটার সুবিধা হচ্ছে যে এটি একটি সর্বস্তরে গ্রহণযোগ্য পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহারে খরচ কম, একটা প্যাড লাগে, একটা কলম লাগে, শনাক্তকরণেও কম সময় লাগে। অসুবিধার ক্ষেত্রে হচ্ছে যারা স্বাক্ষর জানে না, নিরক্ষর, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। ব্যাংক, বিমা, অন্যান্য প্রতিষ্ঠানের স্বাক্ষর শনাক্তকরণের কাজে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। কারণ ব্যাংক বিমার ক্ষেত্রে আমরা চেক ব্যবহার করি, তো চেকে সিগনেচার করতে হয়। তো সেই সিগনেচার আসল লোকের সিগনেচার কিনা সেটা আবার ভেরিফাই করতে হয়, মিলাইতে হয়। তাহলে সেই জন্য ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যেখানে সিগনেচার গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার সবচেয়ে ভালো। তো তোমাদের এখন একটা প্রশ্ন দেখো যে বায়োমেট্রিক্সে কোন পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়। এটা তোমরা বাসায় বাসায় এগুলো চিন্তা করবে যে আসলে কোনটা জনপ্রিয়, কোনটা ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, আইডি শনাক্তকরণ, ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, সিগনেচার রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের সুবিধা অসুবিধা বলা হয়েছে। এখন তোমরা এই সুবিধা অসুবিধার সাথে তুলনা করবে, তুলনা করে নির্ণয় করবে যে কোন পদ্ধতির সবচেয়ে ভালো বা জনপ্রিয়। তাহলে সেক্ষেত্রে বিবেচনা করতে হবে যে দাম, কোনটার দাম কত, খরচ কত। কারণ খরচ কম হলে সেটার জনপ্রিয়তা বেশি হবে, তখন বেশি লোক এটা ব্যবহার করতে পারবে। এরপর ব্যবহার প্রক্রিয়া সহজ হলে মানুষ বেশি ব্যবহার করবে, আর জটিল হলে ব্যবহার কম করবে। বিশ্বাসযোগ্যতা, কোন পদ্ধতির বিশ্বাসযোগ্যতা বেশি, নির্ভুলতা, কে নির্ভুল রিডিং দিবে, এবং প্রয়োজনীয় সময়, কতটুকু সময় প্রয়োজন। তাহলে এই যে 5টা পয়েন্টস বললাম, এই 5টা পয়েন্টসের উপর ভিত্তি করে তোমরা এগুলা ঠিক করবে যে কোন পদ্ধতি, বায়োমেট্রিক্সের কোন পদ্ধতি সবচেয়ে ভালো বা জনপ্রিয়। আর কিছু প্রশ্ন তোমরা দেখতে পারো যে বায়োমেট্রিক্স কি, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো। তো বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, এগুলো ব্যাখ্যা করবে। বায়োমেট্রিক্স একটি আচরণিক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি, ব্যাখ্যা করো। এটা তোমাদের প্রথম ক্লাসে বলা হয়েছে যে এটা আচরণগত বৈশিষ্ট্য উপর নির্ভর করে এবং 2 ধরনের বৈশিষ্ট্য এখানে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট একটি প্রচলিত বায়োমেট্রিক পদ্ধতি, ব্যাখ্যা করো। বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণে কী ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয়, এগুলো সবগুলো আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো এখন বাসায় বসে অনুশীলন করবে। তো সবাইকে ধন্যবাদ। কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের সমস্যা যদি তোমাদের থাকে তাহলে সেগুলো আমাদের কমেন্টসে জানাতে পারো। তো আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ।